একটা দামি বাইক, গায়ে ফুল হাতা একটা কালো শার্ট, পরনে একটা জিন্স প্যান্ট। বাইক নিয়ে কলেজের ভেতরে একটা ছেলে প্রবেশ করলো। দেখতে হিরোর মতো। কলেজের সকল ছাত্রছাত্রী এক ধ্যানে তাকিয়ে আছে। ছেলেটা বাইক পার্কিং করে কলেজের ভেতর ঢুকে প্রিন্সিপাল স্যারের অফিস রুমে অনুমতি নিয়ে ঢুকলো। প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে একটা চেয়ারে বসলো। ঠিকই ধরেছেন, এই ছেলেটা আর কেউ নয়, গল্পের হিরো। আজ থেকে এই কলেজে শিক্ষকতা করবে। তার পরিচয় জানা লাগবে না, শুধু নামটা জেনে রাখুন। ওর নাম প্রেম। বাকিটা গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো প্রেম? আমি ভালো আছি স্যার। ঠিক আছে, চলো আমার সাথে, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে, চলুন। প্রেম আর প্রিন্সিপাল স্যার রুম থেকে বেরিয়ে অনার্স প্রথম বর্ষের ক্লাসরুমে আসলো। সকল ছাত্রছাত্রী প্রিন্সিপাল স্যারকে দেখে দাঁড়িয়ে গেল। তারপর প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, উনি হচ্ছেন প্রেম, তোমাদের ইংরেজির নতুন শিক্ষক। তোমরা সবাই ওনার সাথে পরিচয় হয়ে নেবে এবং সবাই ভালো ব্যবহার করবে। সবাই একসাথে বলল, ওকে স্যার। প্রিন্সিপাল স্যার আরো কিছুক্ষণ কথা বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। ও একজন একজন করে পরিচয় নিতে লাগলো। হঠাৎ একটা মেয়ে ক্লাসরুমের দরজায় দাঁড়িয়ে বলল, ভেতরে আসতে পারি স্যার? আসুন। প্রেম না দেখে মেয়েটাকে বলল আসুন। পরে মেয়েটার দিকে তাকিয়ে ও তো অবাক হয়ে গেল। দেখতে চাঁদের মতো সুন্দর। এবারও মেয়েটাকে বলল, তোমার নাম কি? আর কলেজে আসতে দেরি কেন? স্যার, আমার নাম তানজিল প্রেমা। আসলে বাসা থেকে গাড়ি নিয়ে আসতেই হঠাৎ রাস্তার মাঝখানে গাড়ি নষ্ট হয়ে যায়, তারপর রিক্সা নিয়ে আসতে অনেক দেরি হয়ে যায়। ঠিক আছে, তোমার সিটে গিয়ে বসো। প্রেমা আর কোনো কথা না বলে একটা মেয়ের সাথে গিয়ে বসলো। ও আবার পরিচয় নেওয়া শুরু করলো। সবার পরিচয় নেওয়ার সময় প্রেমার দিকে তাকিয়ে দেখে প্রেমা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও প্রেমার দিক থেকে চোখ সরিয়ে নিল। আজকে সবার কাছ থেকে পরিচয় নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। প্রেম সবাইকে বলল, কালকে থেকে নিয়মিত ক্লাস করাবো। কলেজ ছুটি হওয়ার পর বাইক নিয়ে বাসায় চলে আসলো। বাসায় বলতে প্রেম এখানে একটা ফ্ল্যাট নিয়ে একাই থাকে, ওর কাজের সুবিধার জন্য। বিছানায় বসে ওর আম্মুকে ফোন দিল। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আব্বু কি অফিসে? তোর অফিসে আছে। আপু কি ফোন দিয়েছে? আপু কেমন আছে? সকালে একবার দিয়েছে, কিছুদিন পর ওর জামাই সহ আসবে। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, খাওয়া দাওয়া ঠিক মতো করো। আমি এইমাত্র কলেজ থেকে আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। ঠিক আছে বাবা, তাহলে রাখি। প্রেম আম্মু বলে ফোন কেটে দিল। ও বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিল। ওর খাবার রান্না করার জন্য একজন খালাকে বাসায় রেখেছে। ওনার রান্নাটা পুরো তার আম্মুর রান্নার মতো। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রেম বাহিরে চলে গেল হাঁটতে। একটা পার্কে বসে চারদিকে তাকিয়ে দেখতে লাগলো, কত সুন্দর মনোরম পরিবেশ। হঠাৎ কেউ একজন পেছন থেকে বলল, আরে স্যার, আপনি এখানে কি করছেন? প্রেম পেছনে তাকিয়ে দেখে প্রেমা, তার সাথে আরো দুইটা মেয়ে আছে। তারা সবাই ওর ছাত্রী। তখনও বলল, এমনি আসলাম একটু ঘুরতে। তা তোমরা পার্কে কি করো? স্যার, আপনার মতো আমরাও ঘুরতে আসলাম। ও স্যার, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? বলো, সমস্যা নেই। স্যার, আপনি কি কখনো প্রেম করেছেন? মানে আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমি কখনো প্রেম করি নাই, আর করার কোনো ইচ্ছে নেই। কেন স্যার? এসব প্রেম টেম আমার কাছে ভালো লাগে না। প্রেম করলে একেবারে বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। স্যার, আপনার বাসা কোথায়? পরিবারে কে কে আছে? তুমি এত কিছু জেনে কি করবে? ও মা, আপনি আমাদের স্যার, আপনার পরিচয়টা কি জানতে পারি না? আমার নাম প্রেম চৌধুরী। পরিবারে আব্বু আম্মু এবং একটা বড় বোন আছে, তার বিয়ে হয়ে গেছে। আমার নাম তো জানেন, আমার বাবা একজন বাংলাদেশের টপ বিজনেসম্যান। আমি তার একমাত্র মেয়ে। আমার সাথে আমার বান্ধবী মিম এবং রোজা। আমার খুব ভালো লাগলো পরিচয় হয়ে। স্যার, কিছু মনে না করলে আমাদের সাথে এক কাপ কফি খাবেন? খেতে পারি, কিন্তু বিল আমি দিব। স্যার, বিল আমরা দেব। তা হয় না, তোমরা আমার ছাত্রী, আমি কি করে তোমাদের বিল দিতে দেই? ঠিক আছে স্যার, বিল আপনি দিয়ে দিয়েন। এখন চলুন। ঠিক আছে, চলো। তারপর ওদের সাথে একটা কফি শপে গিয়ে বসলো। প্রেমা কফি অর্ডার দিল। কিছুক্ষণ পর কফি চলেও আসলো। তাদের সাথে কফি খেয়ে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। বিলটা কিন্তু প্রেম দিয়েছে। পরের দিন কলেজে ঢুকে দেখে কিছু ছেলে মেয়েদের ডিস্টার্ব করছে। প্রেম বাইক পার্কিং করে তাদের সামনে গেল। তখনও বলল, এখানে কি হচ্ছে? মেয়েদের সাথে তোমরা এরকম করছো কেন? তখন একটা ছেলে বলল, সেটা কি তোকে বলতে হবে? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বাপ মা কি কিছুই শেখায় নাই?
তুই কে রে? তোর সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে। তুই আমাকে চিনিস? আমি হচ্ছে এই এলাকার নেতার ভাই জীবন। আমার ভাইয়ের কথায় পুরো কলেজ চলে। এই এলাকার এমপি মন্ত্রী আমার ভাইয়ের কথায় উঠে আর বসে। তাই বলে তুমি এভাবে মেয়েদের ওড়না নিয়ে খেলা করবে? আমি সব কিছু করতে পারি। আর তুই কে? আমার সাথে এতক্ষণ কথা বলছিস? কলেজের প্রিন্সিপাল আমাদের কিছু বলতে সাহস পায় না। আমি হচ্ছি এই কলেজের নতুন শিক্ষক, গতকাল জয়েন করছি। তুই শিক্ষকের মতো থাক, আমাদের কিছু বলতে আসবি না। আবার যদি আসিস তাহলে তোকে মেরে এই কলেজ থেকে বের করে দেব। প্রেম আর কোনো কথা না বলে তাদের ওখান থেকে চলে আসলো। মেয়েগুলো ওর দিকে কেমন করে যেন তাকালো। হঠাৎ প্রেমা ওর সামনে এসে বলল, স্যার, আপনি ওদের সাথে কথা বলবেন না, এরা অনেক খারাপ। কেউ ওদের কিছু বলতে গেলে হসপিটালে পাঠিয়ে দেয়। তাই বলে কেউ তাদের অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না? কারো কিচ্ছু করার নেই, সবাই মুখ বুজে সহ্য করে নেয়। ঠিক আছে, তুমি ক্লাসে যাও। ঠিক আছে স্যার। ও আর কোনো কথা না বলে প্রিন্সিপাল স্যারের রুমে অনুমতি নিয়ে ভেতরে গেল। তখন প্রেম প্রিন্সিপাল স্যারকে বলল, আচ্ছা স্যার, বাহিরে কিছু ছেলে দেখলাম মেয়েদের সাথে অসভ্যতামি করছে, কিন্তু কেউ তাদের কিছু বলছে না। এটার মানে কি? তুমি জীবনের কথা বলছো? এই এলাকায় সবাই তার ভাইকে ভয় পায়। অনেকগুলো খুনের আসামি তার ভাই, কিন্তু আইন তার কিছুই করতে পারছে না, কারণ ওর ভাই সবাইকে হাত করে রেখেছে। তাই বলে সবাই ওদের অন্যায় অত্যাচার সহ্য করবে? মানুষ কি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে না? আমাদের কিছুই করার নেই। রনি নেতাকে সবাই এক নামে চেনে। তার ভয়ে মানুষ ঘর থেকে বাহির হয় না। প্রতিদিন দু একটা খুন করে রাস্তায় ফেলে রাখে। ঠিক আছে স্যার, আমি তাহলে ক্লাসে যাই। যাও, তবে তাদের সাথে বেশি কথা বলবে না। ওরা মানুষ নয়, ওরা জানোয়ার। ঠিক আছে স্যার। প্রেম আর কোনো কথা না বলে ক্লাসরুমে চলে আসলো। সবাই দাঁড়িয়ে ওকে সালাম দিল। সবার সালামের উত্তর নিয়ে সবাইকে বসতে বলল। তারপর সবাইকে পড়াতে শুরু করলো, কিন্তু তাদের পড়াতে পারছে না ও। শুধু তার আজকের কথাগুলো মাথায় ঘুরছে। তাকে কিছু একটা করতে হবে, তা না হলে এদের জন্য মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে না। কোনো রকম ক্লাসটা শেষ করে বেরিয়ে আসলো। দেখতে দেখতে একটা মাস চলে গেল। তাদের অসভ্যতামি আরো বেড়ে গেছে। না, অনেক ধৈর্য ধরেছে। আর না, ভেবেছে এই চাকরি পদটা ছেড়ে দিবে, কিন্তু না, দেশে আরো কিছু ময়লা আবর্জনায় ভরে গেছে। এদের নিপাত না করে প্রেম ছাড়বে না। যে প্রেমের নাম শুনলে এমপি মন্ত্রী সব ভয় পেয়ে যায়, সেই দেশে আবার পাতি নেতা ভরে গেছে। এগুলো পরিষ্কার করতে হবে। অস্ত্র জমা দিয়েছে, কিন্তু ট্রেনিং এখনো জমা দেয়নি। তাকে আর ভালো হয়ে থাকতে দিল না। আবার আগের মতো সবকিছু শুরু করতে হবে। রাতে বিছানায় বসে প্রেম আগের সিমটা চালু করলো। প্রথমে মন্টিকে ফোন দিল। মন্টি ফোন ধরে বলল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেকদিন পরে ফোন দিলেন। আপনার নাম্বারে অনেক ফোন দিছি, কিন্তু ফোন বারবার বন্ধ বলছে। আমি ভালো আছি, ভেবেছি এই পদটা ছেড়ে দিব, কিন্তু দেখি দেশে আবার ময়লায় ভরে গেছে। এখন বলো, আব্দুল্লাহ কোথায়? ভাই, আব্দুল্লাহ আমার সাথেই আছে। ঠিক আছে, তুই আব্দুল্লাহ এবং সাথে আরো কিছু লোক নিয়ে এই জায়গায় চলে আসবি। ঠিক আছে ভাই। আর ওই এলাকা তো আমাদের নাজিম থাকে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সময় মতো লোক নিয়ে চলে যাব। তুই আসলে ওর সাথে কথা বলবো, টাকা পয়সা আছে? ভাই, আসলেই। ঠিক আছে, তোর বিকাশে টাকা চলে যাবে। তোদের যেন কেউ না দেখে, সেভাবে আসবি। ঠিক আছে ভাই। প্রেম ফোনটা কেটে দিয়ে শুয়ে পড়ল। আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। পরের দিন কলেজে গিয়ে দেখে আগের মতো জীবন মেয়েদের সাথে খারাপ জায়গায় স্পর্শ করছে। মাথা ঠান্ডা করে ক্লাসে চলে গেল। কোনো রকম ক্লাস শেষ করে বাহিরে আসার পর প্রেমা ওর সামনে আসলো। তখন প্রেমা বলল, স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? চলুন স্যার, কোনো ফাস্ট ফুডে গিয়ে কফি খেতে খেতে কথাটা বলি। ঠিক আছে, চলো। প্রেমা কলেজ থেকে বেরিয়ে আসতেই জীবন ওর সামনে এসে বলল, কি রে, কলেজে শিক্ষকতা করতে এসে ছাত্রীকে নিয়ে কোথায় যাচ্ছিস? আমাদের পথ ছাড় বলছি। যদি না ছাড়ি তাহলে তুই কি করবি? আমি ওর কলার ধরে বললাম। ওর মাথাটা গরম হয়ে গেল। তখন প্রেমা বলল, স্যার, ওদের সাথে কথা বলে লাভ নেই, আপনি চলুন। কেন রে, আমরা কি ভালো না? একবার আমাদের সাথে বিছানায় যা, দেখবি আমরা অনেক ভালো খেলতে পারি। তোরা কি জীবনে মানুষ হবি না? মেয়েদের সাথে এইভাবে কথা বলতে তোদের লজ্জা করছে না? আরে, আমার লজ্জা থাকলে তো করবে, আমার কোনো লজ্জাই নেই। স্যার, আপনি চলুন তো। ও আর কোনো কথা না বলে একটা রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে ঢুকে একটা টেবিলে গিয়ে বসলো। তখন প্রেম বলল, বলো, কেন নিয়ে আসলে আমাকে? কি কথা বলবে? আগে কফির অর্ডারটা দিয়ে নেই। প্রেমা একজন ওয়েটারকে ডাক দিল।
2টা কফির অর্ডার দিল। তখন প্রেমা বলল, এখন তো দুপুরের খাবারের টাইম, খাওয়া দাওয়া করে নেবেন। না, এখন খাবার খাবো না। আমি খাবার একটু দেরি করে খাই। স্যার, আপনি জানেন বাংলাদেশে একজন মাফিয়া ছিল, তার ভয়ে সব নেতারা প্রস্রাব করে আর ওনাকে কেউ সামনাসামনি দেখে নাই। উনি দেশে সব সময় ভালো কাজ করতেন, কিন্তু গত 1 বছর ধরে ওনার কাজ কেউ দেখে না। উনি কি আছেন নাকি মরে গেছেন তা কেউ বলতে পারবে না। সেজন্যই এসব দেশের এই অবস্থা। রাস্তাঘাটে মেয়েরা এবং অন্যান্য মানুষ ঠিকভাবে চলাচল করতে পারে না। উনি যদি আবার ফিরে আসতেন তাহলে এইসব গুন্ডারা ভয়ে এইসব কাজ ছেড়ে দিত। ও প্রেমার কথা শুনে মনে মনে বলতে লাগলো, সেই মানুষটা যে আমি। ও তাকে চিনতে পারে নাই। ও তো দূরের কথা, এখনো বাংলাদেশের মানুষ চিনতে পারে নাই। তখন প্রেম বলল, যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই তিনি ফিরে আসবে। আমার মন বলছে উনি এখনো বেঁচে আছে। খুব শীঘ্রই এসব ময়লা আবর্জনা পরিষ্কার করবে। এবার বলো আমাকে কেন ডেকেছো? তারপর প্রেমা যেটা বলল, প্রেম তো অবাক হয়ে গেল। এটা কি করে সম্ভব? তাহলে তো ওর কাজ করতে অসুবিধা হবে। না না, এটা হতে পারে না। স্যার, আমি আপনাকে প্রথম যেদিন ক্লাসে দেখি সেদিন আপনাকে আমার পছন্দ হয়ে যায়। এক কথায় আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ স্যার, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না? আপনার পেছনে কলেজের অনেক মেয়ে ঘুরে আপনাকে ভালোবাসি কথাটা বলার জন্য। আপনি যদি না করে দেন আমি খুব কষ্ট পাবো। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। এই, তুমি এটা কি বলছো? তুমি আমার সম্পর্কে জানো? আমি তোমার শিক্ষক। আমার সামর্থ্য নেই তোমাকে ভালোবাসার, কারণ তোমার বাবা একজন বাংলাদেশের টপ বিজনেসম্যান। সবচেয়ে বড় কথা হলো তুমি আমার ছোট। এটা কখনো সম্ভব না। কিছু বুঝি না, শুধু আপনাকে চাই। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমারই ভুল ছিল, তোমার সাথে ফ্রিভাবে কথা বলছি আর তাতেই তুমি আমাকে ভালোবাসার কথা বলছো। পড়ালেখা শেষ করো, দেখবে আমার থেকে ভালো ছেলে পাবে। আমি অন্য কোনো ছেলে চাই না, আমি শুধু আপনাকে চাই। প্রেমা, তুমি বোঝার চেষ্টা করো। এটা তুমি আবেগে বলছো, কিছুদিন পর আবেগ কেটে যাবে, তখন সবকিছু ভুলে যাবে। তাই বলছি পড়ালেখায় মন দাও। ঠিক আছে, আমি পড়ালেখায় মন দিব, তবে আমার কিছু শর্ত আপনাকে পালন করতে হবে। তা না হলে আমি বারবার ভালোবাসার কথা বলবো। এও কার পাল্লায় পড়লো রে ভাই? এই মেয়ে তো প্রেমের মান সম্মান শেষ করে দিবে। কি আর করার, দেখি কি শর্ত দেয়। প্রেম বলল, আগে বলো কি শর্ত? মানার মতো হলে মানবো। আমার প্রথম শর্ত হলো আপনি মেয়েদের সাথে বেশি কথা বলতে পারবেন না, সব সময় আমার সাথে কথা বলবেন। দ্বিতীয় শর্ত হলো আপনি আমাকে প্রতিদিন বাসায় নিয়ে গিয়ে পড়াতে হবে। তৃতীয় শর্ত হলো আমাকে কয়েকদিন পর পর বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। তোমার 2-3 শর্ত আমি মানতে পারবো না। প্রথম শর্ত মানতে রাজি আছি। আমি এমনি মেয়েদের সাথে কথা কম বলি। এটা হবে না, আমার 2-3 শর্ত মানতে হবে। তা না হলে প্রতিদিন কলেজে সবার সামনে আপনাকে প্রপোজ করব বলে দিলাম। ঠিক আছে, আমাকে 2টা দিন ভাবার সুযোগ দাও। আমি তোমাকে 2 দিন পর জানাবো। ঠিক আছে, কিন্তু আপনি মানা করতে পারবেন না। ওকে, এখন বাসায় চলো। ঠিক আছে, চলুন। তারপর দুজনেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যে যার বাসায় যেতে লাগলো। প্রেম মনে মনে ভাবতে লাগলো, কি মেয়ে রে ভাই, ওকে শাসনের উপর রাখছে। প্রথমে প্রেমাকে দেখে মনে করেছে সাদা সিধে মেয়ে মানুষ, এখন তো দেখে পুরো একটা রাগী মেয়ে। আল্লাহ জানে ওর কপালে কি আছে। এসব কিছু ভাবতে ভাবতে বাসায় চলে আসলো। বাইক পার্কিং করে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর যে দরজা খুলে দিল তাকে দেখে একটু অবাক হলো। আরে আরে, আপনারা আবার ভাইবেন না প্রেমা, এটা হচ্ছে মন্টি, গতকাল রাতে যার সাথে কথা বলেছে। মন্টি প্রেমকে দেখে বলল, ভাই কেমন আছেন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? সাথে আর কেউ আসছে? আসলে গতকাল রাতে প্রেম বিকাশ আর নগদ থেকে 80,000 টাকা পাঠিয়ে দিয়েছে, সেটা আপনাদের বলতে মনে নেই। আমরা 5 জন এসেছি, বাকিরা যে যার যার কাজ নিয়ে আছে। কেউ বাবার অফিস দেখাশোনা করে, কেউ ব্যবসা ধরেছে, কেউ আবার বড় বড় অফিসে কাজ করে। সেটা তো আপনি ব্যবস্থা করে দিছেন। আমি বাবার অফিস দেখাশোনা করতাম, কিন্তু ব্যবসায় লস হয়ে যায়, তাই এতদিন বেকার ঘোরাঘুরি করছি। আর আমার সাথে লোক রুমে আছে। ঠিক আছে, এখন ভিতরে চল। খাওয়া দাওয়া করছিস? না, এখনো করি নাই। খালা বলেছে খাওয়ার জন্য, কিন্তু আপনার জন্য অপেক্ষা করছি, আমরা একসাথে খাবো বলে। তুই তো জানিস আমি দুপুরের খাবার ঠিক টাইমে খাই না। আমি খালাকে বলে গেছি তোরা আসলে খাবার দিতে। ভাই পরে কথা বলবো, আগে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার খেয়ে তারপর কথা হবে। ঠিক আছে, তুই তোদের রুমে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে ও রুমে চলে আসলো। ফ্রেশ হয়ে তাদের ডেকে একসাথে খাবার খেতে লাগলো। হঠাৎ মন্টি বলল, ভাই আজ 1 বছর পর আপনার সাথে বসে খাবার খাচ্ছি। এখন থেকে নিয়মিত খাবি। আমি একটা কাজে এই জায়গার শিক্ষক হিসেবে আসছি। কাজটা শেষ হলে নিজের বাসায় ফিরে যাব। কি কাজ ভাই?
সেটা সময় হলে জানতে পারবি। এখন খাবার খা। তোর কাছে নাজিবের নাম্বার আছে? আছে ভাই। ওকে ফোন করে বলবি আমার সাথে দেখা করতে, তাকেও লাগবে আমার কাছে। ঠিক আছে ভাই, আমি ওকে ফোন করে দেখা করতে বলবো। তারপর খাবার খেয়ে নিজের রুমে চলে আসলো। পরের দিন সকালে কলেজে ঢুকে দেখে আজকে জীবনকে দেখা যাচ্ছে না। ও একটু মুচকি হাসি দিয়ে কলেজের ভেতরে যেতে লাগলো। হঠাৎ কোথা থেকে প্রেমা ওর সামনে এসে বলল, স্যার একটা কথা শুনছেন? কি কথা? গতকাল কারা যেন জীবনকে মেরেছে। এখনো হসপিটালে আছে। মনে হয় না 2-3 মাসের মধ্যে সুস্থ হবে। এ কথা শুনে কলেজের সব ছাত্রছাত্রী অনেক খুশি হয়েছে। তবে আর একটা খুশির সংবাদ আছে। আবার কি খুশির সংবাদ? যারা জীবনকে মেরেছে তারা শুনেছি মাফিয়ার লোক। জীবনের গায়ের উপর একটা কাগজে লেখা আছে, মাফিয়া ইজ ব্যাক। আপনি ঠিকই বলছেন, মাফিয়া যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই ফিরে আসবে। আপনার কথা সত্যি হয়েছে। তাহলে তো ভালোই। এখন জীবনের ভাই রনি কি করছে? আমি শুনেছি রনি নাকি মাফিয়ার কথা শুনে ভয়ে রুম থেকে বেরিয়ে আসছে না। তাহলে ওই মাফিয়াকে সবাই ভয় পায়? স্যার, আমার অনেক ইচ্ছে ওই মাফিয়াকে একবার দেখব, কিন্তু কি করে দেখব? এখনো কেউ ওনাকে দেখতে পায়নি। শুনেছি সে নাকি অনেক কিউট। হয়তো নিজের কোনো সমস্যার কারণে সামনে আসে না। আচ্ছা, এসব কথা বাদ দেন। আমার ওই কথায় কিছু ভাবছেন নাকি? মাত্র তো আজকে একদিন, এখনো কালকের দিন সময় আছে, তারপরে না জানাবো? ঠিক আছে, আপনি এখন ক্লাসে যান, আমি বান্ধবীদের সাথে আসছি। ঠিক আছে। এই বলে প্রেম প্রিন্সিপাল স্যারের অফিসে অনুমতি নিয়ে ঢুকলো। তখন প্রিন্সিপাল স্যার বলল, প্রেম, তুমি এসেছো, আজকে আমি অনেক খুশি। ওই জীবন জানোয়ারকে কারা যেন গতকাল ডান্স পার্টি থেকে তুলে নিয়ে এসে মেরে রনির বাসার সামনে ফেলে গেছে। আমি সব শুনেছি স্যার। আমার ছাত্রী প্রেমা আমাকে কলেজে আসার পর বলছে, আর শুনেছি মাফিয়া নাকি ওকে মেরেছে। তুমি ঠিকই শুনেছ। ওই মাফিয়াকে একটা বার যদি দেখতাম তাহলে ওনার পা ধরে সালাম করতাম। আমারও অনেক শখ স্যার ওই মাফিয়াকে একটাবার দেখার। তুমি কেন, এই বাংলাদেশের সবার ইচ্ছে ওই মাফিয়াকে একটা বার দেখবে। সে মাফিয়া সব সময় মানুষের বিপদে পাশে দাঁড়ায়। আজ 1 বছর পর আবার ফিরে এসেছে। ঠিকই বলছেন স্যার। সবাই ওই মাফিয়ার জন্য দোয়া করবেন, যেন সফলভাবে সব কাজ করতে পারে। তার পরিবারের জন্য দোয়া করবেন। কালকে তো শুক্রবার, আমি কালকে ওই মাফিয়ার জন্য মসজিদে মিলাদ পড়াবো। আল্লাহ যেন ওর মতো ছেলেকে সবার ঘরে দেয়। ঠিক আছে স্যার, আমি এখন ক্লাসে যাই। ঠিক আছে, যাও। প্রেম প্রিন্সিপাল স্যারকে সালাম দিয়ে অফিস থেকে বেরিয়ে ক্লাসের ভেতরে চলে গেল। ক্লাসের ভেতর ঢুকে দেখে আজকে সকল ছাত্রছাত্রী খুশি। ওকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। তখন প্রেম সবার উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, তোমরা মনে হয় আজকে অনেক খুশি? যদিও জানি, তারপরে ওদের থেকে শুনতে চাই। হঠাৎ রোজা দাঁড়িয়ে বলল, স্যার, সবাই খুশি এর কারণ জীবন হাসপাতালে আছে, তাকে কারা যেন মারছে। স্যার, ওর মতো জানোয়ারকে বাঁচিয়ে রেখে ভুল করছে। এখন যদি সুস্থ হয়ে আমাদের সাথে আবার অসভ্যতামি করে। স্যার, মিম ঠিকই বলেছে, তারপরেও আমাদের ভিতরে ভয় কাজ করছে। সবাই ওকে নানাভাবে বুঝিয়ে কথা বলছে। তখন প্রেম তাদের উদ্দেশ্য করে বলল, আমার কথা শোনো, মাফিয়া একবার মাফ করে দিলে দ্বিতীয়বার মাফ করে না। আমি মানুষের কাছ থেকে শুনেছি সে মাফিয়া ঠান্ডা মাথায় কাজ করে। তোমরা কোনো চিন্তা করো না, মাফিয়া যখন ফিরে এসেছে তাহলে কেউ তোমাদের কিছু করতে পারবে না। আপনার কথা যেন ঠিক হয়। আমিও জীবনকে মারার কথা প্রথমে খুশি হয়েছি, পরে ভাবলাম ও তো এখনো বেঁচে আছে, যদি সুস্থ হয়ে আমাদের সাথে খারাপ কিছু করে। ওটা নিয়ে চিন্তা করো না, আল্লাহ সবসময় তোমাদের পাশে আছে। শুধু এই মাফিয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে বলবে, আল্লাহ ছাড়া কেউ যেন ওই মাফিয়ার ক্ষতি করতে না পারে। সবাই একসাথে। ঠিক আছে স্যার। তারপর পড়া শুরু করলো। আজকে তাদের খুশি দেখে তাড়াতাড়ি ক্লাস শেষ করে বাইরে চলে আসলো। কলেজ ছুটি হওয়ার পর বাইকের কাছে আসার পর প্রেমা ওর সামনে আসলো। তখন তাকে বলল, এই শোনো, তুমি আমাকে একটু বাসার সামনে নামিয়ে দিবে? আজকে আমি গাড়ি নিয়ে আসি নাই। প্রেমা, তোমার ব্যবহার হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? আমি তোমার স্যার, সেটা কি তুমি জানো না? আমি আর পারবো আপনাকে আপনি আপনি করে বলতে? আমি এখন থেকে তুমি করে বলবো। প্রেমা, তুমি কি চাও আমি কলেজ থেকে চলে যাই? আরে না না, এটা আমি চাই না। তাহলে আমাকে সম্মান দিয়ে কথা বলবে। কলেজের সব ছাত্র ছাত্রী যেভাবে কথা বলে তুমিও আমার সাথে সেভাবে কথা বলবে। দূর স্যার, আমি আপনার সাথে এতক্ষণ মজা করছি। আমি চেয়েছি আপনাকে তুমি করে বললে আপনি কেমন রিয়্যাক্ট করেন। আমি কি তোমার ছোট যে আমার সাথে মজা করবে? এমন মজা আর কখনো করবে না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। ইটস ওকে। প্লিজ স্যার, আমাকে একটু বাসার সামনে নামিয়ে দেন, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে চলো, কিন্তু কোনো দুষ্টুমি করতে পারবে না। ঠিক আছে, করব না। এই নাক ধরে বললাম, ও সরি, কান ধরে বললাম। প্রেম বাইকে ওঠার পর প্রেমা উঠল। তখন ওকে বলল, স্যার, আমি তো কখনো বাইকে উঠি নাই, এখন কি করব? এখন কি আপনাকে ধরতে হবে? ঠিক আছে, তুমি আমার ঘাড়ে হাত দাও।
ওর কথা মতো প্রেমা ওর ঘাড়ে হাত রাখলো। প্রেমার হাত ঘাড়ে দেওয়ার পর সরি দিয়ে হঠাৎ বিদ্যুৎ বয়ে গেল। এই প্রথম কোনো মেয়েকে বাইকে করে নিয়ে যাচ্ছে প্রেম। ও বাইক চালাতে লাগলো। তখন প্রেমা বলল, স্যার আপনার আব্বু কি করে? সেটা জেনে তুমি কি করবে? এমনি জিজ্ঞেস করলাম আর কি। বলুন না স্যার। আমার আব্বু কিছুই করে না, বড় বোন তার জামাইয়ের সাথে থাকে। আমার টাকা দিয়ে আব্বু আম্মু চলে। প্রেম মনে মনে বলল, ওর বাবার যা কিছু আছে তার 10 ভাগের 1 ভাগ তোমার বাবার নেই। ও, আপনার অনেক কষ্ট হয় সংসার চালাতে, তাই না স্যার? আমার কোনো কষ্ট হয় না, আল্লাহ দিলে মা বাবাকে নিয়ে আমি অনেক সুখে আছি। প্রেমা মনে মনে বলে, তাহলে আমাকে বিয়ে করে নাও। আমাকে বিয়ে করলে তোমার কোনো কিছুরই অভাব থাকবে না। ও স্যার, আমার বাসা চলে আসছে, এটাই আমাদের বাসা। ও বাইক তাদের বাসার সামনে দাঁড় করালো। প্রেমা বাইক থেকে নেমে বলল, স্যার আমাদের বাসায় আসুন। আজকে যাব না, অন্য একদিন যাব। এটা কেমন করে হয়? বাসার সামনে থেকে চলে যাবেন? রাগ করো না, আরেকদিন ঢুকবো বাসার ভিতরে। আমার বাসায় একটু কাজ আছে। কাজ থাকলে তো আর জোর করা যাবে না। তবে আমার একটা রিকোয়েস্ট রাখবেন। কি রিকোয়েস্ট বলো? তুমি এই থুক্কু, আপনি একটু চোখটা বন্ধ করুন। ঠিক আছে, করলাম। প্রেম চোখ বন্ধ করার পর প্রেমা এমন কিছু করবে সেটা ও জীবনেও কখনো ভাবেনি। ও চোখ বন্ধ করার সাথে সাথে প্রেমা ওর গালে একটা চুমু দিয়ে দৌড় দিয়ে ভেতরে চলে গেল। প্রেমা এটা কি করলো? ও তো অবাক, কিছুই বুঝতে পারলো না। ও আর কোনো কিছু চিন্তা না করে বাসায় যেতে লাগলো। এবার আপনাদের আসল ঘটনা খুলে বলি। গতকাল রাতে নাজিম প্রেমের সাথে দেখা করে জীবনের কথা ওকে জিজ্ঞেস করলে সে তাকে অনেক কিছুই খুলে বলে। তারপর প্রেম নাজিম মন্টিকে বলেছে জীবনকে রাতে একটু আদর করে আসতে। এমন আদর করতে বলেছে যেন 2-3 মাসের আগে সুস্থ না হয়। আর একটা কাগজে লিখে দিতে বলেছে মাফিয়া ইজ ব্যাক। এটা যেন রনি দেখতে পায়। আর এই এলাকায় সবাই যেন বুঝতে পারে মাফিয়া তাদের এলাকায় আছে, তাই ওরা চিন্তামুক্ত থাকতে পারবে। এই ছিল গতকাল রাতের কাহিনী। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলো প্রেম। কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। মন্টি এবং তার লোকগুলোকে একটা জায়গায় পাঠিয়েছে, তাই ওরা বাসায় নেই। ওর রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসলো। হঠাৎ দেখে মোবাইল ফোন বাজছে। হাতে নিয়ে দেখে ওর আম্মু ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোকে যেটা বলার জন্য ফোন দিয়েছি, রাইসা ওর জামাই সহ আজকে বাসায় এসেছে। তুই কি কিছুদিনের ছুটি নিয়ে আসতে পারবি? আপু বাসায় আসছে, আমাকে তো একটু বললো না। আমাদেরকেও বলে আসেনি, হঠাৎ করে চলে এসেছে। আমি কালকে 2 দিনের ছুটি নিয়ে আসবো। ঠিক আছে, আমি এখন ফোন রাখি, সকালে সাবধানে চলে আসিস। ঠিক আছে বলে ফোন কেটে দিল। তারপর একজনের কাছে ফোন দিয়ে কিছু কথা বলে ফোন কেটে একটা ঘুম দিল। রাতে খাবার খেয়ে রুমে এসে প্রিন্সিপাল স্যারকে ফোন দিল। কিছুক্ষণ পর ধরল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি প্রেম, তুমি কেমন আছো? আর হঠাৎ ফোন দিলে যে? আমি ভালো আছি স্যার। আসলে স্যার আমার 2 দিনের ছুটি লাগবে। বড় আপু আজ 2 বছর পর বাসায় এসেছে। বড় আপু তার জামাইয়ের সাথে এতদিন লন্ডন ছিল। 2 দিনের বেশি যেন না হয়, সামনে কিন্তু পরীক্ষা আসছে। ঠিক আছে স্যার, আমি সময় মতো চলে আসব। এখন তাহলে রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। এই বলে প্রিন্সিপাল স্যার ফোনটা কেটে দিল। ও এবার মন্টিকে ফোন দিল। মন্টি ফোন ধরে বলল, জি ভাই বলেন। নাজিম কি তোর সাথে আছে? জি ভাই, নাজিম আমার সাথে, নেন কথা বলেন। সমস্যা নেই, তুই মোবাইল লাউড স্পিকার দে, আমি কি বলি মন দিয়ে শুনবি। রাফি এবং নাজিম বলে, বলেন ভাই। শোন, আমি কালকে 2 দিনের জন্য বাসায় যাব। তোরা ভালো করে রনির খোঁজ খবর রাখবি। সে কোথায় যায় কি করে আমাকে সব খবর দিবি। ওকে পিছু করলে আসল মানুষটাকে পেয়ে যাব, এটা আমার মনে হয়। ওই মানুষটার সাথে রনির সাথে যোগাযোগ আছে মনে হয়। ভাই আপনি কেন চিন্তা করবেন না, আমি এই এলাকার ছেলে, আল্লাহর রহমতে সব রাস্তাঘাট চিনি। আমরা আসল মানুষটাকে খুঁজে বের করব। ঠিক আছে, তোরা কাজে লেগে পড়। আমি এখন ঘুমাবো, সকাল সকাল রওনা দিতে হবে। এই বলে ফোন কেটে দিল। তারপর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে একটা রিক্সা নিয়ে বাস কাউন্টারে চলে আসলো। একটা টিকিট কেটে বাসে উঠে বসলো। প্রায় 5 ঘন্টা পর নিজের বাসার সামনে চলে আসলো। দারোয়ান চাচা তাকে দেখে সালাম দিল। প্রেমও ওনাকে সালাম দিলে চাচার সাথে কিছুক্ষণ কথা বলে দরজার সামনে এসে কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর তার আম্মু এসে দরজা খুলে দিল। তাকে দেখে তার আম্মু বলল,
খিরে বাবা, তুই আসছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, আসতে কোনো অসুবিধা হয়নি। এখন বলো, আপু, দুলাভাই এবং আমার বুড়িটা কোথায়? রায়শা ওর মেয়েকে দুধ খাওয়াচ্ছে, আর ওর জামাই তোর আব্বুর সাথে অফিসে গেছে। ওকে, তাহলে আমি আপুর সাথে দেখা করে আসি। এই বলে আপু রুমের সামনে এসে বলল, আপু, ভিতরে আসতে পারি? আরে প্রেম, তুই কখন আসলি? আয় ভেতর আয়। আমি এইমাত্র আসলাম। তুই এমন করলি কেন? কাউকে না জানিয়ে আসলি যে? আসলে আমি সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই বলিনি। এখন বল, কেমন আছিস? আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমার ভাগ্নি কি ঘুমিয়ে গেছে? আমিও ভালো আছি। আর তিথিকে দুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ও, তা কতদিন থাকবি এবার? এবার 1 মাসের মতো থাকবো। আচ্ছা, আমাকে একটা কথা বলবি? কি কথা আপু? তুই হঠাৎ অফিস ছেড়ে কলেজে শিক্ষকতা করতে গেলি কেন? আমার অফিস দেখাশোনা করতে ভালো লাগে না, তাই শিক্ষকতার চাকরি নিয়েছি। কলেজে ছাত্রছাত্রী পড়াতে অনেক ভালো লাগে। তুই জানিস না আব্বুর একা অফিস চালাতে কষ্ট হয়? আরে আব্বুর কোথায় কষ্ট হচ্ছে? সাথে তো সিফাত আর নয়ন আছে, তারা দুজনে তো সবকিছু দেখে রাখে। ও, তোকে দেখে মনে হয় তুই এখনো ফ্রেশ হসনি। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নিচে আছি। আচ্ছা, ঠিক আছে। এ কথা বলে তার আপু নিচে চলে গেল। ও রুমে এসে দেখে রুমটা আগের মতোই আছে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিচে এসে দেখে তার আব্বু আর দুলাভাই তারা অফিস থেকে চলে এসছে। আর দুলাভাই তাকে দেখে বলল, কেমন আছো শালা বাবু? আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো দুলা ভাই? আমি ভালো আছি। তা বয়স তো আর কম হলো না, এবার কি বিয়ে শাদী করবে না? এখন না দুলা ভাই, আরো 1 বছর পরে করব। বুড়ো বয়সে তোকে কে মেয়ে দেবে? অবশ্যই দিব। আমি দেখতে কি খারাপ? তুই দেখিসনি তোর বিয়ের সময় সব মেয়ে আমার দিকে তাকিয়েছিল? তুই আমার বিয়ের সময় বাদরের মতো লাফালাফি করেছিলি, তাই সব মেয়ে তোর দিকে তাকিয়েছিল। কিরে দুলাভাইকে পেয়ে তোর এই বুড়ো বাপকে ভুলে গেলি? আমার বন্ধুকে কি আমি ভুলতে পারি? আপু, দুলা ভাইকে অনেকদিন পর দেখছি তো, তাই তোমার কথা ভুলে গেছি। এখন বলো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। তা সিফাত আর নয়ন ঠিকভাবে কাজ করে? তারা আছে বলেই তো আমি চিন্তামুক্ত আছি, অফিস থেকে চলে আসতে পেরেছি। হঠাৎ তার আম্মু সবার সামনে এসে বলল। অনেক কথা হয়েছে, সবাই খাবার খেতে আসো। তারপর সবাই একসাথে খাবার খেতে চলে আসলো। প্রেম খাবার খেয়ে নিজের রুমে চলে আসলো। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। পরের দিন কলেজে গেট দিয়ে ঢুকে ভেতরে গিয়ে দেখে কলেজের মাঠে সকল ছাত্রছাত্রী ভিড় করে আছে। প্রেম একটু ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখে প্রেমা একটা মেয়েকে মারছে, কিন্তু ওকে কিছুই বলছে না। ও প্রেমার সামনে গেল। প্রেমা ওকে দেখে ওই মেয়েকে মারা বন্ধ করে দিল। তখন প্রেম জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রেমা? তুমি ওকে এভাবে মারছিলে কেন? কি করেছে ও? আর তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? সবাই ক্লাসে যাও। প্রেমের কথা শুনে সকল ছাত্রছাত্রী ক্লাসে চলে গেল। তখন প্রেমা বলল, ও আমাকে বলে আপনি নাকি ভালোবাসেন, তাই ওকে উচিত শিক্ষা দিচ্ছি। আমাকে ভালোবাসলে তোমার সমস্যা কি? আমার অনেক সমস্যা। ও আপনাকে ভালোবাসতে পারবে না, আপনি শুধু আমার। কেউ আপনাকে ভালোবাসি কথাটা বললে তার চোখ দুটি তুলে নিব। তাই বলে তুমি ওকে এভাবে মারবে? মেরেছি, বেশ করেছি। আমার ভালোবাসার দিকে চোখ তুলে তাকালো কেন? আমি কি বলছি তোমাকে আমি ভালোবাসি? তাহলে তুমি এমন করলে কেন? আপনি আমাকে বলেন নাই, কোনো সমস্যা নেই, কিন্তু আমি ছাড়া আপনাকে কারো হতে দিব না আমি। তুমি আসলে একটা পাগল, তোমাকে ডাক্তার দেখাতে হবে। আমাকে ডাক্তার দেখালে কিচ্ছু হবে না। দূর, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি প্লিজ কিছু মনে করো না। মেয়েটা ঠিক আছে বলে ক্লাসে চলে গেল। তখন প্রেমাকে বলল, আপনি ওর কাছে ক্ষমা চাইলেন কেন? আর আপনি এই 2 দিন কলেজে আসলেন না কেন? কোথায় গিয়েছিলেন আপনি? আমি বাড়িতে গেছি, তাই কলেজে আসি নাই। আচ্ছা, তুমি ওদিন এমনটা করলে কেন? আপনি কিসের কথা বলছেন স্যার? আমাকে ওদিন চোখ বন্ধ করতে বলে তুমি আমাকে চুমু দিয়ে দৌড় দিয়ে ভিতরে গেলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আপনাকে চুমু দিচ্ছি, মনে চাইলে আরো দিব। প্লিজ প্রেমা, তুমি এমন পাগলামি করো না। লেখাপড়ায় মন দাও। তোমার আব্বু জানতে পারলে আমাকে কলেজ থেকে বের করে দিবে, আর সেটা কি তুমি চাও? সেটা আমি কখনো চাই না। এখন কোনো কথা না বলে আমার শর্তের উত্তর দেন। ঠিক আছে, আমি রাজি। তবে তোমাকে আমি প্রতি শুক্রবার ঘুরতে নিয়ে যাব, আর বিকালে তোমাকে পড়াবো। হুররে, আমি অনেক খুশি। ঠিক আছে, সমস্যা নেই, এখন ক্লাসে আসুন। এ বলে প্রেমা চলে গেল। প্রেম আর কোনো কথা না বলে কলেজের ভেতরে ঢুকে অফিস রুমে চলে গেল। এবার আপনাদের একটা কথা বলি, আসলে প্রেমাকে প্রথম দেখায় প্রেমও ভালোবেসে ফেলেছে, কিন্তু তাকে এখন বলছে না, কারণ ও যে কারণে এ কলেজে শিক্ষকতা করতে এসেছে সেটা শেষ না করা পর্যন্ত ওর মনের কথা বলবে না।
এ কারণে প্রেমাকে বেশি কিছুই বলে নাই, কিন্তু প্রেমার পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছে। না জানি ওকে পড়াতে গেলে তার সাথে কি করে। আর কিছু না ভেবে ক্লাসে চলে গেল। সবাই দাঁড়িয়ে সালাম দিল। সালামের উত্তর নিয়ে সবাইকে বসতে বলল। তারপর পড়া শুরু করলো। প্রেমা ওর দিকে তাকিয়ে আছে। প্রেম ওর দিকে তাকালে কেমন যেন ওর মায়ায় পড়ে যায়। তো যাই হোক, ক্লাস শেষ করে অফিস রুমে চলে আসলো। কলেজ ছুটি হওয়ার পর বাহিরে এসে বাইক নিয়ে আসতে আবার প্রেমা তার সামনে আসলো। তখন প্রেম বলল, কি ব্যাপার প্রেমা, তুমি আমার সামনে কেন আসলে? আপনি আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসছেন। প্রেমা, এটা কিন্তু শর্তের মধ্যে ছিল না। আমি কিচ্ছু জানি না, কান্না করব কিন্তু আপনি আমাকে বাসায় দিয়ে আসেন। তোমার পাগলামি দিন দিন বাড়ছে। তোমাকে প্রথম দেখে তো এমন মনে হয় নাই। আপনি জানেন না, আমার অনেক রাগ। আজ পর্যন্ত কোনো ছেলেকে ভালোবাসি নাই, কিন্তু আপনাকে দেখার পর অনেক ভালো লেগেছে, তাই তো আপনার সাথে পাগলামি করি। তোমার সাথে কথাই পারবো না। এখন নামও, তোমার বাসায় চলে এসেছে। দূর, এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছে? বিকেলে ঠিক টাইমে বাসায় চলে আসবেন। ঠিক আছে, কিন্তু তোমার আব্বুর কাছে কি বলছো আমার কথা? আমি যে আপনাকে ভালোবাসি সে কথা নাকি? দূর, আমি বলছি আমি যে তোমাকে পড়াবো, এটা কি তোমার আব্বুকে বলছো? এটা আমি 2 দিন আগেই বলে রাখছি আব্বুকে, আব্বু রাজি হয়েছে। আমি বলছি আপনি 2 দিন পর পড়াতে আসবেন। ঠিক আছে, আমি এখন বাসায় যাচ্ছি। সাবধানে যাবেন। প্রেম আর কোনো কথা না বলে বাসায় চলে আসলো। প্রেমার সাথে এভাবে কথা না বললে কিছু একটা করে ফেলবে। তার আব্বু যদি জানে প্রেমের জন্যই তার মেয়ে এমন করছে, তাহলে তাকে কলেজ থেকে বের করে দিবে। কলেজ থেকে বের হয়ে গেলে তার কাজটা করতে পারবে না। এখন রাস্তা দিয়ে আসলে সবাই তাকে চিনে। ও একজন কলেজ শিক্ষক, তাই কেউ তাকে সন্দেহ করতে পারবে না। আর প্রেমের কোন কাজের জন্য এখানে আসা সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবে। কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। ও ভেতরে ঢুকে নিজের রুমে চলে আসলো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে চলে আসলো। বিছানায় শুয়ে মোবাইল হাতে নিয়ে দেখে মন্টি অনেকগুলো ফোন দিয়েছে, তাই প্রেম মন্টিকে ফোন দিল। বলো, ফোন দিয়েছিস কেন? ভাই, আজকে রনিকে দেখলাম। তার ভাই জীবনকে দেখতে এসেছে হাসপাতালে। রনি হাসপাতালে ঢোকার কিছুক্ষণ পর আরো 2টা গাড়ি আসে হাসপাতালে, কিন্তু ওই 2টা গাড়ি থেকে কোনো লোক বের হয়নি। গাড়ি 2টা কি এখনো আছে? জি ভাই, এখনো আছে, কিন্তু রনি এখনো হাসপাতাল থেকে বের হয়নি। আমার মনে হয় রনির সাথে কেউ ছদ্মবেশে হাসপাতালের ভিতরে ঢুকছে। তুই আর নাজিম হাসপাতালের ভিতরে ঢুকে দেয়, তবে তোদের যেন চিনতে না পারে। ঠিক আছে ভাই, আমরা ভেতরে ঢুকে পরে আপনাকে সবকিছু জানাবো। এই বলে মন্টি ফোন কেটে দিল। সে মোবাইল বালিশের পাশে রেখে একটা ঘুম দিল। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইক নিয়ে প্রেমাদের বাসায় চলে আসলো। কলিং বেল চাপ দেওয়ার পর কাজের বুয়া এসে দরজা খুলে দিল। তখন তাকে বলল, আপনি কে? কাকে চাই? জি, আমি এই বাড়ির মালিকের মেয়েকে পড়াতে আসছি। ঠিক আছে, ভিতরে আসুন। প্রেম ভেতরে ঢুকে দেখে একজন তার বাবার বয়সী লোক সোফায় বসে কফি খাচ্ছে আর পেপার পড়ছে। দেখে মনে হচ্ছে প্রেমার আব্বু। তখন ও ওনাকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আসলে আঙ্কেল, প্রেমা আমাকে আসতে বলল। আমি হচ্ছি ওর কলেজের শিক্ষক। ও, তার মানে তুমি প্রেম। ও আমাকে তোমার কথা বলেছে। তা তুমি কেমন আছো? বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে। তো আপনি কেমন আছেন আঙ্কেল? আমি ভালো আছি। যাও, প্রেমা তার রুমে আছে। আঙ্কেল, ওর রুম কোনটা? আমি তো চিনি না। ওপরে গিয়ে হাতের ডান পাশের রুমটা প্রেমার। ওকে আঙ্কেল। এ বলে প্রেম উপরে চলে আসলো। আঙ্কেলের কথা মতো রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিল, কিন্তু প্রেমা কোনো কথা বলছে না। তাই আর কিছু না ভেবে রুমের ভেতরে ঢুকে গেল। রুমে ঢুকে চারপাশে তাকিয়ে প্রেম তো পুরাই অবাক হয়ে গেল। দেখে প্রেমের ছবি প্রেমার রুমের চারপাশে সাজিয়ে রেখেছে, কিন্তু প্রেমা এই ছবিগুলো কোথা থেকে তুললো? তার মাথায় তো কিছুই আসছে না। হঠাৎ ওয়াশরুম থেকে প্রেমা বেরিয়ে আসলো। তাকে দেখে প্রেম সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। প্রেমা তাকে দেখে বলল, আরে স্যার, আপনি চোখ বন্ধ করলেন কেন? তুমি বোঝো না আমি চোখ কেন বন্ধ করছি? বুঝলে কি আর আপনাকে বলতাম স্যার? তুমি আগে জামা কাপড় চেঞ্জ করো, আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি। জামা কাপড় পরা হলে আমাকে ডাক দিও। এ বলে যেই না রুম থেকে বেরিয়ে আসবে, তখন প্রেমা যেটা করলো সেটা প্রেম কখনো কল্পনাও করতে পারে নাই। প্রেম আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসলো। মনে মনে বলল, আমি বের হয়ে আসতে প্রেমা আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আমি তাকে ছাড়তে চাইছি, কিন্তু প্রেমা আমাকে জোর করে কিস করতে লাগলো।
অনেক জোরাজোরি করে 2 মিনিট পর প্রেমার থেকে ছাড়া পেলাম। প্রেমা, তুমি এটা কি করলে? তুমি ভুলে যেও না আমি তোমার শিক্ষক। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আপনার ঠোঁটের দিকে তাকিয়ে। তাই বলে তুমি আমাকে এভাবে চুমু খাবে? করেছি, বেশ করেছি, কারণ আমি আপনাকে ভালোবাসি। তুমি এই কারণে আমাকে বাসায় এসে তোমাকে পড়াতে বলছো? ঠিক ধরেছেন। তুমি এরকম করলে আমি তোমাকে পড়াতে আসবো না। সেটা আপনিও কখনো করবেন না স্যার। মানে তুমি কি বলতে চাও? মানে হলো আপনিও আমাকে ভালোবাসেন। তুমি এটা ভুল ভাবছো, আমি তোমাকে ভালোবাসি না। আমি মনে মনে বললাম, তোমাকে তো প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। যদি আপনি আমাকে ভালো না বাসতেন তাহলে আমার এরকম অত্যাচার সহ্য করতেন না। তুমি আমার ছাত্রী, তাই তোমাকে কিছু বলি না। আমি জানি তুমি এসব আবেগে করছো, কিছুদিন পর এমনি ঠিক হয়ে যাবে। আমি এসব আবেগে করছি না। আচ্ছা, আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো, আপনি আমাকে পছন্দ এবং ভালোবাসেন না? তুমি একটু বেশি কথা বলছো, তাড়াতাড়ি জামা চেঞ্জ করে পড়তে বসো। এখন কথা ঘুরাচ্ছেন কেন? সত্যি করে বলুন তো, আপনি আমাকে আপনার মনের কথা খুলে বলছেন না কেন? আমি তোমাকে ভালোবাসি না, তারপরে তুমি কেন এমন করছো? আমি কিন্তু এখন চলে যাব। ঠিক আছে, আমি জামা চেঞ্জ করছি, আপনি বাইরে গিয়ে দাঁড়ান। খাচ্চনি আমার মনের কথা কিভাবে বুঝতে পারলো? কিছুক্ষণ পর প্রেমা রুমে আসতে বলল। রুমে গিয়ে দেখে প্রেমা পড়ার টেবিলে বসে আছে। ও একটা বই হাতে নিয়ে তাকে পড়াতে লাগলো। প্রেমা তো পড়ছে না, সারাক্ষণ প্রেমের দিকে তাকিয়ে আছে। কোন রকম পড়িয়ে তার আব্বুকে বলে বাসা থেকে বেরিয়ে আসলো প্রেম। পড়াতে পড়াতে প্রায় সন্ধে হয়ে গেছে। কিছুক্ষণ পর বাসায় চলে আসলো। বাসায় এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে মোবাইল বাজতেছে। মোবাইল হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। 2-3 বার রিং হওয়ার পর ও ধরলো। তখন ওই পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ঠিকমতো বাসায় গেছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, মাত্র বাসায় আসলাম। এখন বলো, আমার নাম্বার কোথায় পেয়েছো? আপনার মোবাইল থেকে নিয়েছি স্যার। আমার মোবাইল তো আমার সাথেই ছিল, তুমি কিভাবে নিলে? আরে, আমি যখন জামা চেঞ্জ করব তখন আপনি মোবাইল আমার রুমে রেখে গিয়েছিলেন, তখন আপনার মোবাইল থেকে নাম্বার নিছি। কিন্তু আমার মোবাইল তো লক করা ছিল, তুমি নিলে কেমন করে? স্যার, আপনি কি নাম দিয়ে মোবাইল লক করেছেন সেটা আমি জানি। এখন আগে বলেন, আমার নাম দিয়ে লক করছেন কেন এবং আমার ছবি মোবাইলে সেভ করে রাখছেন কেন? এই যা, প্রেমা তাহলে সবকিছুই জেনে গেছে। আসলে একদিন লুকিয়ে প্রেমার একটা ছবি তুলেছিল প্রেম, সেটা মোবাইলের সামনে সেভ করে রেখেছে ও। আর প্রেমার নাম দিয়ে মোবাইলের পিন লক দিছে। তখন প্রেম বলল, আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো, তুমি জানলে কেমন করে আমি যে তোমার নাম দিয়ে লক দিয়ে রেখেছি? আমার ছবি প্রোফাইলে দেখে বুঝতে পারলাম আপনি আমাকে ভালোবাসেন, তাই লক খুলতে প্রথমে আপনার নাম দিছি, কিন্তু কোনো কাজ হলো না। তারপর মনে মনে বলি আমার নাম দিয়ে দেখি, তখন আমার দেওয়ার সাথে সাথে লক খুলে গেল। এতই যখন ভালোবাসেন তাহলে বলছেন না কেন? আসলে তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি। পরে ভাবলাম তুমি আমার ছাত্রী, এটা কি তোমার আব্বু আম্মু মেনে নিবে? তাই তোমাকে বলি নাই। আজ পর্যন্ত কোনো মেয়েকে আমার ভালো লাগে নাই, একমাত্র তোমাকে দেখে আমার অনেক ভালো লাগে। প্লিজ, আপনি আমার সাথে একটাবার দেখা করতে পারবেন? কিছুক্ষণ আগেই তো তোমার বাসা থেকে আসলাম, এখন আবার কেন যাব? আসলে দেখতে পাবেন। প্লিজ প্লিজ, আপনি না করবেন না। যদি তোমার আব্বু আম্মু কিছু বলে তখন কি বলবো? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি দরজার সামনে আপনার জন্য অপেক্ষা করব, আর আমি আব্বু আম্মুকে অন্য কিছু বলে মানিয়ে নিব। ঠিক আছে, আমি আসছি। এই বলে ফোন কেটে দিল। তারপর একটা জামা গায়ে দিয়ে খালার কাছে বলে বাসা থেকে বেরিয়ে আসতেই মোবাইলটা বেজে উঠল। মোবাইলের দিকে তাকিয়ে দেখে মন্টি ফোন করেছে। তখন প্রেম কল রিসিভ করে বলল, বলো মন্টি। ভাই, আপনি একটু আমাদের সাথে দেখা করতে পারবেন? অনেক জরুরি কথা আছে। কি কথা বলো? ভাই, কথাগুলো সামনাসামনি বললে ভালো হবে। ঠিক আছে, তুমি লোকেশন ত্যাগ করো, আমি আসছি। ঠিক আছে ভাই। ও ফোনটা কেটে দিয়ে প্রেমাকে ফোন দিল। প্রেমা কল রিসিভ করার পর প্রেম বলল, প্লিজ তুমি রাগ করো না, আমার হঠাৎ একটা কাজে এক জায়গায় যেতে হবে। তোমার সাথে কালকে বিকালে পড়ার সময় দেখা হবে। ঠিক আছে। এই বলে প্রেমা কল কেটে দিল। প্রেম জানে প্রেমার মনটা খারাপ হয়ে গেছে। কি করবে প্রেম? ও যে কাজে আসছে সেটা শেষ তো করতে হবে। প্রেম মোবাইলে লোকেশন দেখে মন্টির জায়গা মতো চলে আসলো। ও গিয়ে দেখে মন্টি আর নাজিম এবং তাদের সাথে কিছু লোক দাঁড়িয়ে আছে। প্রেম তাদের সামনে যাওয়ার পর তাকে সালাম দিল। তখন মন্টি বলল, ভাই, আপনি যাকে খুঁজতে এসেছেন তাকে আমরা পেয়ে গেছি। আপনার কথা মতো আমরা হাসপাতালের ভেতরে ছদ্মবেশে ঢুকেছি। জীবনের কেবিনের সামনে গিয়ে দরজা হালকা সরিয়ে ওই লোকটাকে দেখলাম জীবনের সাথে কথা বলছে। ওই লোক রনির সাথে হাসপাতালে ঢুকেছে। পরে যে 2টা গাড়ি এসেছে ওই 2টো খালি গাড়ি ছিল এবং ওই লোকটার ছিল। এখানে আপনাদের ওই লোকটার নাম বলবো না, কারণ তাকে সামনাসামনি ধরার পর নাম বলবো। তাই কথায় কথায় ওই লোকটা বলল,
তো যাই হোক, গল্পে আসা যাক। এখন ওরা কোথায়? ভাই, আমরা এই লোকটাকে দেখার পর হাসপাতাল থেকে বেরিয়ে চলে আসি। তারপর বের হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রনি সহ ওই লোকটা বেরিয়ে আসলো। আমরা ওদের পিছু নিই। হঠাৎ তারা এই জায়গায় আসার পর হেলিকপ্টার করে কোথায় যেন চলে যায়। সাথে কি রনি গেছে? না ভাই, রনি ওই লোক নিয়ে বাসায় ফিরে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু সেফে থেকো। যা করার আমি করতেছি। আমি বাসায় যাচ্ছি। কোনো খবর পেলে আমাকে জানাবে। ওকে ভাই। তাদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে একজনের সাথে কিছু কথা বলে প্রেমাকে ফোন দিল, কিন্তু প্রেমার মোবাইল বন্ধ বলছে। মনে হয় ওর ওপর রাগ করে মোবাইল বন্ধ করে রেখেছে। দেখতে দেখতে 19 দিন চলে গেল। প্রেমা এখন ওর সাথে কথা বলে না, ওকে এড়িয়ে চলে। কিন্তু কোনো মেয়ের সাথে কথা বললে চোখ মুখ লাল করে ফেলে। প্রেম জানে প্রেমা তার উপর অভিমান করে আছে, আরো বেশি জোর করছে না, কারণ সামনে তাদের পরীক্ষা চলে এসেছে। প্রেমা এখন পড়াশোনায় মন দিচ্ছে। পরীক্ষা শেষ হোক, তারপর ওকে সবকিছু খুলে বলবে। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। যে মোবাইলটা রিসিভ করার পর ওই পাশ থেকে বলল, প্রেম, ওই শালাকে খুঁজে পেয়েছিস? এখন কি তাকে ধরবো? না, রনি আর ওকে একসাথে ধরবো। এখন কিছু করা যাবে না, আগে পরীক্ষা শেষ হোক, তারপর অ্যাকশনে যাব। ঠিক আছে, তুই যেটা বলবি সেটাই হবে। এখন কি করিস? খাওয়া দাওয়া করে রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতেছি। ঠিক আছে, তুই ভালো থাকিস, পরে কথা হবে। ওকে, তুইও ভালো থাকিস। আল্লাহ হাফেজ। এই বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলায় কলেজ গেট দিয়ে ঢুকে ভেতরে গিয়ে দেখে প্রেমা একটা ছেলের সাথে হাত ধরে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। এই দেখে বুকের বাম পাশে হাত পেটায় চিনচিন কামড় দিয়ে উঠল। প্রেমা ওকে দেখে ওই ছেলের হাত আরো শক্ত করে ধরে কথা বলছে। প্রেম ওদের থেকে চোখ সরিয়ে অফিস রুমে চলে গেল। প্রিন্সিপাল স্যারের সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে আসলো। ক্লাসে ঢুকে দেখে প্রেমা আর ওই ছেলে একসাথে বসে হেসে হেসে কথা বলছে। প্রেম ক্লাসে ঢোকার পর ওই ছেলেটা তার সিটে গিয়ে বসলো। ও কোনো কথা না বলে পড়াতে শুরু করলো। ও, আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি। প্রেমাকে পরের দিন পড়াতে যাওয়ার পর প্রেমা ওকে আসতে মানা করে দিয়েছে। আর প্রেমের জন্য ভালোই হয়েছে, তাকে পড়াতে গেলে ও কাজের কথা একদমই ভুলে যায়। প্রেমের ফাঁকে প্রায় কাজটা এগিয়ে ফেলেছে, শুধু এখন সময়ের অপেক্ষা। প্রেম পড়ার ফাঁকে ফাঁকে প্রেমার দিকে তাকিয়ে দেখে, কিন্তু প্রেমা তার দিকে তাকাচ্ছেই না। তার মানে কি প্রেমা তাকে ধোকা দিয়েছে? এখন আর ভালোবাসে না? ওর বুকটা পুরো ছারখার হয়ে যাচ্ছে। ওর পড়াতে ভীষণ কষ্ট হচ্ছে। ও ভাবলো কলেজ ছুটি হওয়ার পর প্রেমার সাথে কথা বলতে হবে। কোনো রকম ক্লাস শেষ করে বেরিয়ে আসলো। তারপর আরো অন্য ক্লাসগুলো শেষ করলো। কলেজ ছুটি হওয়ার পর বাহিরে আসার পর দেখে প্রেমা আর ওই ছেলেটা বেরিয়ে আসতেছে। তখন প্রেম বুকে যন্ত্রণা নিয়ে তাদের সামনে গিয়ে বলল, প্রেমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। স্যার, আমি কি থাকবো নাকি চলে যাব? তুমি চলে যাও। ঠিক আছে প্রেমা, তুমি থাকো, আমি বাসায় গেলাম। না ফারহান, দুজনে একসাথে যাব। স্যার, আপনি কি কথা বলবেন বলুন। আমি তোমার সাথে একা কথা বলতে চাই। স্যার, আমার হাতে সময় নেই, আমার বাসায় যেতে হবে, আপনি তাড়াতাড়ি বলুন। ঠিক আছে, যেহেতু তোমার তাড়া আছে তাহলে আর বলবো না, তুমি যেতে পারো। প্রেমা আর কোনো কথা না বলে ফারহানের সাথে কলেজ থেকে বেরিয়ে কালো গাড়ি নিয়ে বাসায় চলে গেল। প্রেমার কথাগুলো শুনে ওর বুকটা জানি কেমন করতেছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কেমন জানি আটকে আটকে আসছে। ও আজ অনেক কষ্ট পেল। প্রেমা দাঁড়িয়ে থাকতে পারছে না, তাই সে বাসায় চলে আসলো। কোনো রকম কষ্টে আজকের দিনটা শেষ করলো। পরের দিন কলেজ গেট দিয়ে ঢুকে সামনে যেটা দেখলো সেটার জন্য প্রেম একদম প্রস্তুত ছিল না। আরে, আপনারা খারাপ কিছু ভাইবেন না আবার। প্রেম দেখে ফারহান একটা গোলাপ ফুল নিয়ে প্রেমার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছে। প্রেম দূরে দাঁড়িয়ে প্রেমার রিয়াকশন দেখছে। দেখে প্রেমা কি করে। প্রেম মনে করছে প্রেমা ফুল নিবে না, কিন্তু ও ধারণা ফুল ছিল। প্রেমা ফারহানের কাছ থেকে ফুলগুলো নিল। তারপর প্রেমা যেটা করলো সেটা দেখে প্রেম পুরো অবাক হয়ে গেল। প্রেমা গোলাপ ফুল হাতে নিয়ে একটা চুমু খেলো। তারপর ফারহানের হাত ধরে ক্লাসের ভেতরে চলে গেল। তার মানে প্রেমা এখন আর ওকে ভালোবাসে না। ও মনে করছে প্রেমা তার উপর অভিমান করেছে, যার কারণে তাকে কষ্ট দেওয়ার জন্য এমন করছে। কিন্তু না, প্রেমা এখন তাকে আর ভালোই বাসে না। ঠিক আছে, প্রেমা যখন প্রেমের সাথে সুখী নয় তাহলে তাকে আর জোর করবে না। প্রেম ভাবছে এখানে থেকে লাভ কি, কাজটা শেষ হলে এই এলাকা থেকে চলে যাবে সে। প্রেমা দাঁড়িয়ে না থেকে অফিস রুমে চলে গেল। কিছুক্ষণ পর ক্লাসে চলে আসলো। তার মনটা অনেক খারাপ হয়ে গেল। তাকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। তারপর সবাইকে পরীক্ষার জন্য কিছু নোট দিল এবং সবাইকে বুঝিয়ে দিল পরীক্ষা আরো 2 দিন পরে।
প্রেমা আজকে ওর দিকে একটা বারও তাকালো না। চোখের কোণে পানি জমাটা মুছে নিল। কোনো রকম ক্লাসটা শেষ করে অফিস রুমে চলে আসলো। দেখতে দেখতে পরীক্ষার আজকে শেষ দিন। প্রেমা তার সাথে আর কথা বলে নাই। সব সময় ওই ফারহানের সাথে কথা বলতো। সবার পরীক্ষা শেষ হওয়ার পর বাহিরে এসে দেখে 4-5টা গাড়ি কলেজের ভেতর ঢুকলো। তারা আর কেউ নয়, রানী মাস্তান এবং ফাহাদ মাস্তান। এবার আপনাদের বলি, প্রেম যার খোঁজে এখানে এসেছে সে হচ্ছে ফাহাদ মাস্তান। ওকে মারার জন্যই এই এলাকায় আসা। কি করেছে ফাহাদ মাস্তান তা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। প্রেম রনি এবং ফাহাদের সাথে আরো 2টা ছেলেকে দেখে একটা মুচকি হাসি দিল প্রেম। তারা আর কেউ নয়, মন্টি এবং নাজিম। রনি আর ফাহাদকে দেখে কলেজের সকল ছাত্রছাত্রী এক জায়গায় দাঁড়িয়ে দেখতে লাগলো। সবার ভেতরে ভয় ঢুকে গেছে। প্রেম তাদের সামনে যাওয়ার পর রনি বলল, তুই কি মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? শুনেছি তুই নাকি আমার চাচাতো ভাই ফাহাদকে মারতে এসেছিস। তখন ফাহাদ মাস্তান বলল, তুই আমাকে মারতে আসলি কেন? আমি তোর কি ক্ষতি করেছি? আজ থেকে 6 মাস আগে তুই একটা পরিবারকে সবার সামনে গুলি করে মারছিস, সেটা কি তোর মনে আছে? মনে আছে। ওই রাফিকের কাছে চাঁদা চাইতে গেলে আমার গালে থাপ্পড় মারে, তাই ওকে এবং ওর পরিবারকে রাস্তার মাঝখানে গুলি করে হত্যা করি। তোকে আইন কিছু করে নাই? এই ফায়াতের নাম শুনলে এমপি মন্ত্রী ভয় কাঁপে, আর তুই বলছিস আইন কিছু করে নাই? ও তাই নাকি? কিন্তু আজকে তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? তুই জানিস রফিককে? উনি হচ্ছে আমার বাবার বন্ধু। আমার সাথে অনেক দুষ্টুমি করত। আমি ওনার সাথে বন্ধুর মতো চলাফেরা করছি, আর তুই টাকার জন্য ওনার পরিবার সহ মেরে ফেললি। যখন শুনেছি প্রশাসন তোকে কিছু করে নাই, তখন আমি এই কলেজে ছদ্মবেশে ঢুকি একমাত্র তোকে মারার জন্য। তুই এখন আমার আসল পরিচয় জানিস না, আমি কে। ওহো তাই নাকি? তাহলে বল তুই কে? সেটা কিছুক্ষণ পর জানতে পারবি। আগে তোদের একটু ক্যালমা দেখাই। মন্টি এবং নাজিম, তোরা এদিকে আয়। প্রেমের কথা শুনে মন্টি এবং নিজাম প্রেমের পাশে এসে দাঁড়ালো। রনি আর ফাহাদ শুধু চেয়ে আছে। তখন প্রেম আবার তাদের বলল, তোরা জানিস ওরা কারা? ওরা হচ্ছে আমার লোক। আমি ওদের বলেছি তোদের সাথে অভিনয় করে ঢুকতে এবং তোদের সব খবর আমাকে দেওয়ার জন্য। কে? ওরা তোর লোক? তার মানে এতদিন আমাদের অবৈধ ব্যবসা সব তুই ধ্বংস করেছিস। আজকে তোদের কেউ বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে। ওই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ওদের মেরে ফেল। এই বলে যেই না রনির লোক তাদের মারতে আসবে, তখন 3টা হেলিকপ্টার উপর থেকে মাঠের মাঝখানে এসে নামলো এবং কলেজের গেট দিয়ে 13টা লেটেস্ট মডেলের কালো গাড়ি ঢুকলো। তার মধ্যে 10টা পাজারো গাড়ি আর 3টা 7 সিরিজের BMW। রনির লোক সব দাঁড়িয়ে গেল। হেলিকপ্টার থেকে 2টা ছেলে বেরিয়ে আসলো। তারা আর কেউ নয়, রিফাত আর নয়ন। এরা হচ্ছে প্রেমের বন্ধু এবং তার ডান হাত বাম হাত। রিফাত আর নয়ন তাকে একটা কোট পরিয়ে দিল, যে কোটে তার মারামারি ও লড়াই করার সব জিনিস আছে। তখন প্রেম ওদের বলল, আমাকে দেখে চিনতে পারিস নাই তাই না? আমি হচ্ছি সেই মাফিয়া যে ছদ্মবেশে দেশের জন্য কাজ করে গেছি, যার নাম শুনলে এমপি মন্ত্রী ভয়ে প্রস্রাব করে দেয়। তার মানে তুই সেই মাফিয়া যাকে বাংলাদেশের সব মাস্তান ভয় পায়? ঠিকই ধরেছিস। আমি সেই মাফিয়া। তোদের মতো মাস্তানকে আমি মেরে মেরে রাস্তায় ফেলে রাখতাম। আমি মনে করছি বাংলাদেশে এখন আর কোনো গুন্ডা মাস্তান নেই, তাই বাবার অফিসে 1 বছর ধরে কাজ করতে লাগলাম। হঠাৎ আঙ্কেলের হত্যার কথা শুনে আবার আগের জগতে ফিরে আসলাম। রনি আর ফাহাদ দৌড়ে এসে প্রেমের পা জড়িয়ে ধরে বলতে লাগলো। প্রথমে ফাহাদ বলল, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দিন। আমি আর এমন কাজ কখনো করব না। আমি এখন ভালো হয়ে যাব। এবার রনি বলল, ভাই আমি আপনাকে চিনতে পারি নাই, আমাকেও আপনি ক্ষমা করে দেন। আমরা সবাই এখন থেকে ভালো কাজ করব, কখনো কোনোদিন খারাপ কাজ করব না। তোদের মতো মাস্তানকে আমি প্রেম কখনো ক্ষমা করব না। তোরা আমার নাম শোনার পরেও অন্যায়, অত্যাচার, নির্যাতন, খুন খারাপি করছিস। তোদের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারে নাই, তাদের মেয়েকে একা ছাড়তে পারে না। কলেজে মেয়েদের ওড়না এবং শরীরে নানান জায়গায় হাত দিয়েছিস। রাস্তায় মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিস। তোদের কোনো ক্ষমা নেই। এই কথা বলে রনি এবং ফাহাদের বুকে গুলি করা শুরু করলো। কলেজের প্রিন্সিপাল সহ সকল ছাত্রছাত্রী শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। এই ওদের লাশ 2টা টুকরো করে নদীতে ভাসিয়ে দে। আর বাকিদের বলছি, আমি তোমাদের কিছু করলাম না। আমি জানি তোরা ওদের কথা মতো কাজ করে গেছিস, তাই বলছি ভালো হয়ে যাও, তা না হলে ওদের মতো তোমাদের মেরে নদীতে ভাসিয়ে দিব। রনি আর ফাহাদের লোক তার পা ধরে ক্ষমা চেয়ে বলল তারা এসব কাজ আর কখনো করবে না। তারপর ওরা কলেজ থেকে বেরিয়ে গেল।
এতক্ষণ প্রিন্সিপাল স্যার প্রেমের কাহিনীগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। প্রেম প্রিন্সিপাল স্যারের সামনে যাওয়ার পর স্যার প্রেমের পা ধরতে আসলে সে বলে, স্যার এটা আপনি কি করছেন? প্রেম, তোমাকে আমি একদিন কি বলছি মনে আছে? বলছি না যে যেদিন মাফিয়াকে সামনাসামনি দেখব সেদিন তার পা ধরে সালাম করব। স্যার আপনি আমার গুরুজন, আপনাদের কাছে শিক্ষা পেয়ে আজ এত দূরে আসতে পারলাম। আমি এই কাজটা অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করি। এটা আমরা কয়টা বন্ধু মিলে ভিতরে ভিতরে শুরু করি। তোমার এই মাফিয়া হওয়ার পেছনের কারণটা যদি একটু বলতে। ঠিক আছে স্যার, তাহলে সবাই শুনুন। আমার বেস্ট ফ্রেন্ড সিফাত আর নয়ন, আমরা তিনজনে একটা প্ল্যান করি। দেশে গুন্ডা মাস্তান ভরে গেছে, তাদের উচিত শিক্ষা দিতে হবে। তাই আমরা তিনজনই আরো কিছু ছেলে মিলে রাতের আধারে এসব গুন্ডা মাস্তানকে মেরে ফেলি। এভাবে আস্তে আস্তে আমাদের অনেক ছেলে হয়ে যায়। সবগুলো বিশ্বাসী ছেলে ছিল। তারপর আমাদের গ্রুপের একটা নাম দেওয়া হয়, দ্য মাফিয়া কিং। আর সবার বস আমাকে বানানো হয়, কারণ তাদের সবার থেকে মেধা ও শক্তি ছিল অনেক ভালো। আমরা এসব কাজ করতে পুরো বাংলাদেশে আমার নাম ছড়িয়ে পড়ে। পুরো বাংলাদেশের 64টি জেলায় আমার লোক আছে। এসব কাজ করতে করতে যখন দেখলাম বাংলাদেশ থেকে সব সন্ত্রাসী মাস্তান ধ্বংস করে ফেলছি, তখন বাবার সাথে অফিসের কাজে লেগে পড়ি। এত বছর কাজ করার পরেও আমাদের কেউ ধরতে পারে নাই, কিন্তু আমরা সব দিন হলে সবার সামনে দিয়ে চলাচল করতাম। আপনি জানেন বাংলাদেশের 1 নম্বর বিজনেসম্যানকে? তিনি হচ্ছেন রহমান চৌধুরী, আর প্রেম হচ্ছে তার একমাত্র ছেলে প্রেম চৌধুরী। কয়েক মাস আগে তার আঙ্কেলের হত্যার কথা শুনে আপনার কলেজে শিক্ষক হিসেবে জয়েন করেছে। শিক্ষকতা হিসেবে ঢোকার কারণ, তাহলে কেউ তাকে ধরতে পারবে না। আজকে সবার সামনে আসার কারণ হচ্ছে বাংলাদেশের সব মানুষ তাকে একটাবার দেখার জন্য, সবাই যেন তাকে চিনতে পারে। এতক্ষণে সব সাংবাদিক, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সবাই চলে এসেছে। আর সবচেয়ে বড় কথা হলো মন্ত্রী এবং এমপি কলেজে চলে এসেছে তাকে একটাবার দেখার জন্য। মন্ত্রী ওর সামনে এসে বলল, তোমাকে একটাবার দেখার অনেক ইচ্ছে ছিল, আল্লাহ আজকে তোমাকে দেখার সুযোগ করে দিয়েছে। তোমার মতো ছেলে বাংলাদেশের সবার ঘরে যদি একজন করে থাকে, তাহলে কোনো সন্ত্রাসী, গুন্ডা, মাস্তান কিছুই করতে পারবে না। হঠাৎ একটা সাংবাদিক বলে উঠল, স্যার দেশের হয়ে এমন কাজ কেন করছেন? আমার বুঝ হওয়ার পর থেকে দেখে আসছি, বাংলাদেশে কিছু সন্ত্রাসী গুন্ডা মাস্তান দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে মেয়েরা চলতে পারে না। বড় বড় ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইলে তারা না দিতে পারলে ওদের লাশ পরের দিন রাস্তায় পড়ে থাকে। কিছু কিছু চেয়ারম্যান মেম্বার আছে, গরিবদের হক ঠিকভাবে বুঝিয়ে দেয় না, গরিবদের রক্ত চুষে খায়, মেয়েদের তুলে নিয়ে তাদের ভোগ করে, মেরে ফেলে রাস্তায় ফেলে রেখে যায়। তাই ছোট থেকে একটা প্রতিজ্ঞা করছি, বড় হলে এদের আমি ধ্বংস করব। তারপর আস্তে আস্তে বড় হওয়ার পর শুরু করে দেই। তুমি কোনো চিন্তা করবে না, তোমার সাথে সরকার আছে, বাংলাদেশের 18 কোটি মানুষ তোমার সাথে আছে, আমরা সবাই তোমার সাথে আছি। তুমি তোমার কাজ চালিয়ে যাও। তোমার কোনো কিছুর দরকার হলে সরকারের কাছে বলবে, সরকার তোমাকে হেল্প করবে। ধন্যবাদ স্যার। আমি শুধু সরকারের কাছে একটা জিনিস চাইবো, সেটা আমার জন্য না, দেশের গরিব দুঃখী মানুষের জন্য। গরিবদের জন্য একটা করে ঘর করে দেওয়া হোক, কয়েকটা হাসপাতাল করে দেওয়া হোক, তারা যেন বিনামূল্যে চিকিৎসা করতে পারে, কয়েকটা স্কুল কলেজ করে দেওয়া হোক, তারা যেন ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াতে পারে। তাহলে দেশে কোনো ছেলে মেয়ে অশিক্ষিত থাকবে না। এটাই আমার সরকারের কাছে চাওয়া। তুমি চিন্তা করো না, আমরা সরকারের কাছে আবেদন করব তোমার কথাগুলো যেন রাখে। ইনশাল্লাহ সরকার অবশ্যই সবকিছু করে দিবে। আমি এখন তাহলে আসি, আমার বাসায় কিন্তু একদিন অবশ্যই আসবে। প্রেম ঠিক আছে বলল। তারপর এমপি, মন্ত্রী এবং সব সাংবাদিক চলে গেল। প্রেম প্রিন্সিপাল স্যারকে বলল, স্যার আমি চলে যাচ্ছি। আমি এই কাজটা করার জন্য কলেজে এসেছি। যদি কখনো ভুল কিছু করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন। আরে তোমার মতো ছেলে কখনো অন্যায় করতে পারে না। তুমি ভালো থেকো, আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। প্রেম প্রিন্সিপাল স্যারকে সালাম দিয়ে সিফাত আর নয়নের সাথে হেলিকপ্টারের সামনে যাওয়ার পর প্রেমা তার সামনে এসে দাঁড়ালো। তুমি আমার সামনে এসে দাঁড়ালে কেন? আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। আমি কখনো ভাবিনি আপনি সেই মাফিয়া। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। তুমি তো আমার সাথে কোনো দোষ করো নাই, তাহলে ক্ষমা চাচ্ছ কেন? আমি আপনাকে ভালোবেসে কষ্ট দিচ্ছি। যদি আগে জানতাম আপনি সেই মাফিয়া, তাহলে কখনোই আপনাকে ভালোবাসার কথা বলতাম না। কেন, মাফিয়া হলে কি ভালোবাসা যায় না? যায়, কিন্তু আপনাকে তো আমি কষ্ট দিচ্ছি। আপনি যখন মেয়েদের সাথে আমার সামনে কথা বলেন তখন আমার অনেক খারাপ লাগে। আপনি অনেক দিন এমন করছেন, তখন ফারহান আর আমি আপনার সামনে অভিনয় করি আপনাকে কষ্ট দেওয়ার জন্য। তাহলে তুমি আমার সাথে কথা বলো না কেন? তোমার সাথে কথা বলতে গেলে আমাকে এড়িয়ে চললে কেন? ওদিন আপনি আমার বাসায় আসবেন বলে আসলেন না দেখে আপনার সাথে কথা বলি নাই, কিন্তু আপনি তো আমার সাথে একটিবার জোর করলেন না। আমি চাইছি আপনি আমার সাথে জোর করে কথা বলেন, কিন্তু আপনি বললেন না। আমি তোমার সাথে যদি জোর করে কথা বলতে চাই তাহলে ছাত্র ছাত্রী কি ভাববে আমাকে? সে যাই ভাবার ভাববো, আপনি করলেন না কেন? আমি মনে করছি
তুমি আমার উপর অভিমান করে এমন করছো, তাই পরীক্ষার পর তোমার সাথে কথা বলবো। কিন্তু পরীক্ষার কিছুদিন আগে থেকে তুমি ফারহানের সাথে হেসে হেসে কথা বলো, তার হাত ধরে চলাফেরা করো। আমার সামনে ফারহান তোমাকে প্রপোজ করে, তুমি ওর হাত থেকে ফুল নিয়ে ফুলে একটা চুমু দাও, তারপর ওর হাত ধরে ক্লাসে চলে যাও। তাই আমি মনে করছি তুমি এখন আর আমাকে ভালোবাসো না। সেটা তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য করেছি। আমি আর ফারহান জাস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে অন্য কিছুই নেই। আর ফারহানের গার্লফ্রেন্ড আছে, আমি ওকে বলেছি আমার সাথে অভিনয় করতে। ও তাহলে এই ব্যাপার। তুমি জানো আমি তোমার এসব দেখে অনেক কষ্ট পেয়েছি। পরে চিন্তা করলাম আমার দ্বারা এসব প্রেম ভালোবাসা হবে না। জীবনের প্রথম কাউকে ভালোবাসলাম, প্রথম প্রেমে ব্যর্থ। তাই ভাবলাম আমি যে কাজে এসেছি সেটা শেষ করে নিজের বাসায় চলে যাব। এসব প্রেম ভালোবাসা আর করবো না। একবারে বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। এখন কি আমাকে ভালোবাসেন না? ভালোবাসতে পারি যদি এরকম কষ্ট আর কখনো না দাও। আমি আর এমন কষ্ট আপনাকে দিব না, সব সময় আপনাকে ভালোবাসা দিয়ে আপন করে রাখবো। তুমি আমাকে এবার আপনি বলা বাদ দাও, এখন থেকে তুমি করে বলবে। ঠিক আছে, তুমি করে বলবো। সিফাত আর নয়ন, তোরা দুইজন একটু অন্যদিকে তাকাতো। প্রেমের কথা শুনে সিফাত আর নয়ন অন্যদিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ওরা তার মতলব বুঝে গেছে, আর বুঝবে না কেন? তারা তো তার বেস্ট ফ্রেন্ড, কি আর করার। সিফাত আর নয়ন অন্যদিকে তাকানোর পর আমি প্রেমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম, কারণ প্রেমার ঠোঁট দুটো আমাকে তার দিকে টানছে, তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। প্রেমা আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। প্রেমা আমার বুকের ভিতরে মাথা লুকিয়ে ফেললো। এই পাগলি, তোমার আবার কি হয়েছে? তুমি ওদের সামনে এটা কি করলে? তোমার দেখে লজ্জা শরম কিছুই নেই। তুই যখন আমাকে করতে তখন আমি কিছু করেছি? আর ওরা আমার বেস্ট ফ্রেন্ড, তাই কিছু হবে না। ঠিক আছে, এখন কি তুমি বাসায় চলে যাবে? এখন আমি বাসায় যাব। কালকে আব্বু আম্মুকে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাবো। সত্যি বলছো সোনা? পাগলি, তোমাকে আমি একবারের জন্য বাসায় নিয়ে আসবো। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে করে তোমাদের বাসায় নিয়ে যাও। ঠিক আছে, এখন তুমি বাসায় যাও, কালকে আব্বু আম্মুকে পাঠিয়ে দিব। তোমাকে ছেড়ে যেতে ভালো লাগছে না? আরে পাগলি, কিছুদিন অপেক্ষা করো, তারপর তো তোমাকে নিয়ে আসবো। ঠিক আছে, এখন আমাকে জড়িয়ে ধরে আরেকবার কিস করো। প্রেমার কথা মতো আরেকবার কিস করলো। তারপর নাজিম আর মন্টিকে বলল প্রেমাকে বাসায় দিয়ে আসতে। নাজিম এবং মন্টির সাথে প্রেমা চলে গেল। ও একটা হেলিকপ্টারে উঠে পড়লো। সিফাত আর নয়ন তারা অন্যটায় উঠলো। তারপর হেলিকপ্টার উপরে উঠে গেল। বেশি সময় লাগলো না ঢাকায় আসতে। দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো, মানে তার আর প্রেমার বিয়ে হয়ে গেল। তারা সবাই অনেক সুখে জীবনযাপন করতে লাগলো। প্রেমাকে একটা কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। প্রতিদিন সকালে তার সাথে করে কলেজে নিয়ে যায়, আবার ছুটি হওয়ার পর নিয়ে আসে। সরকার কথা রেখেছে, তারা অলরেডি কাজ শুরু করে দিছে। এখন দেশে কোনো সন্ত্রাসী গুন্ডা মাস্তান কিছুই নেই, কেউ কোনো খারাপ কাজ করার সাহস পায় না।